নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়া 6 জনের মরদেহ উদ্ধার। এখনো জানা যায়নি নিহতদের নাম পরিচয়। রেল চলাচল স্বাভাবিক। 4 দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 জুলাই লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক, 20টির বেশি সমঝোতা চুক্তির সম্ভাবনা। ফের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মধ্যরাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, ভোরে নেওয়া হয় এভারকেয়ারে। বেনজিরের সঙ্গে সম্পর্কের সুবাদে 100 বিঘা জমির মালিক হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল। গড়েছেন গোখামার বাংলো বাড়ি। এবং কোটা আন্দোলনে আজও অচল বিভিন্ন ক্যাম্পাস। বিকেলে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ, চলছে শিক্ষকদের আন্দোলনও। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি অরিন ইশরাত। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়া 6 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কমলপুর এলাকার রেললাইন থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ফজর নামাজের পর রেললাইনে খণ্ড বিখণ্ড লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী। রেললাইনে কাটা পড়ে এ মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যদিও এটি ট্রেনে কাটা পড়া নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। ফজরের নামাজের পরে এখানে আমরা হাঁটতে আসি, তখন হাঁটতে এসে আমরা যখন রেল লাইনের প্রথমে আসলাম তখন এখানে আমরা এই জিনিসটা দেখলাম। এখান থেকে শুরু, প্রথমে কিছুটা ছোট ছোট অংশ দেখতে পাইছি, মাথার কিছু অংশ প্রথমে, তারপরে একটা লাশ দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন কাটা। তাদের যে অবস্থা আসলে চেনার মতো কোনো উপায় নেই। এটা আসলে এই এলাকার হয়তো না, এটা কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না। কিভাবে মরছে বা কারা মারছে বা রেলগাড়ির তলে পড়ে মরছে এটা এখনো সঠিক খবর পাইতেছি না। আমরা 5 জনের মতো মৃতদেহ পেয়েছি। স্থানীয়রা কেউ তাদেরকে শনাক্ত করতে পারে নাই। আমরা পিবিআইকে খবর দিয়েছি, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করব। প্রাথমিকভাবে ধারণা করতেছে ট্রেনে কাটা পড়ে ঘটছে ঘটনা হয়তো। আমরা রেল পুলিশ এবং আমরা থানা পুলিশ, জেলা পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত করে আরো খতিয়ে দেখব। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, নতুন আরো একটি মরদেহ উদ্ধারের খবর মিলেছে। কোন জায়গা থেকে এটি উদ্ধার করা হলো এবং নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা জানাবেন। আছি ঢাকা চট্টগ্রাম রেলপথের রায়পুরা রেলগেট এলাকায়। এখানে আধা ঘন্টা আগে নতুন আরেকজন রেলের কাটা পড়ে নিহত হয়েছে। আপনারা জানেন যে আজ সকালে রায়পুরা উপজেলার কমলপুর নামক স্থান থেকে ঢাকা চট্টগ্রাম রেলপথের ট্রেনের কাটা পড়ে 5 জন নিহত হয়েছে। মূলত তারা কখন মারা গিয়েছে তা জানা যায়নি। সকালে স্থানীয় লোকজন রেল লাইনের খণ্ড বিখণ্ড লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে এখনও অবস্থান করছেন। এরই মধ্যে বেলা 11:30টার দিকে রায়পুরা রেলগেটের এখানে একজন ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে। এই নিয়ে আজকে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে মোট 6 জন। পুলিশ প্রকৃতপক্ষে ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পিবিআই এসে উপস্থিত হয়েছে। তারা এই ঘটনার নানা আলামত সংগ্রহ করছে। সেই আলামত পরীক্ষা করেই মূলত এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আর আমি এখন রায়পুরা রেলগেটের এই ঘটনা সম্পর্কে একটু স্থানীয়দের কাছে জানতে চাবো যে এখানে কিভাবে কি ঘটনাটা ঘটলো, একটু যদি বলতেন আমার। না, আমরা ভাই শূন্য দূরে আসছি ভাই। আপনি একটু ঘটনা এখানে কি দেখতে পেয়েছেন, একটু ঘটনাটা বলুন। উনি বলে প্রস্তাব করে পরে ওই যে কাল নিয়ে আসতেছে ওইদিকে সিলেটের কাল নিয়ে প্রস্তাব করে বলে সাথে সাথে বলে রেল লাইনে শুয়ে গেছে গা। ড্রাইভার সাহেব অনেক হরেন দিছে, তারপরও তাই সরে না শুয়ে হয়েছিল আর কি। উনি কি স্থানীয় লোকজন না দূরের কোথাও? না, অন্য চিনা জানা মুখ চিনা জানা বিবস্ত্র হয়ে গেছে একেবারে। স্থানীয় একজন ব্যক্তি এই দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। আমরা যদি সকালে 5 জন নিহতের ঘটনা একটু বলতে চাই, সেখানে আমরা দেখেছি মূলত রেল লাইনের বিভিন্ন স্থানে লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং লাশগুলো টেনে কাটা পড়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। মূলত পিবিআইয়ের জন্যই লাশগুলো এখনও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়নি। ইতিমধ্যে পিবিআই এসেছে, তারা আলামত সংগ্রহের পরে লাশগুলো সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে
জানিয়েছে যে তারা এই ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে। মূলত পরিচয় শনাক্ত হওয়ার পর নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। যদি পরিচয় শনাক্ত করা না যায় তাহলে এই লাশগুলো বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হবে। আমরা পুলিশের বিভিন্ন সূত্রের খবরে যতটুকু জেনেছি এখন পর্যন্ত কোন ট্রেনে তারা কাটা পড়ে মারা গিয়েছে কোনো ট্রেনেই এর দায় স্বীকার করেনি। এই কারণে কোন ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে স্থানীয় লোকজন জানিয়েছে যে যেই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি কোনো পথ রাস্তা নয়, তাই একসাথে 5 জনের লোকে এখানে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার ঘটনাটি তারা স্বাভাবিকভাবে দেখছে না। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা তা নিয়ে সন্দিহান তৈরি হয়েছে। বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে মূলত তদন্তেই বেরিয়ে আসবে ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। এই ছিল নরসিংদী রায়পুরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদীর ট্রেন দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। সকাল 11:20 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরদিন 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লিজির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি পণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট আজ বেলা 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটির বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ভোর 4:30টার দিকে তাকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেনের বরাত দিয়ে দেশ টিভিকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার রাত 3টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গেল 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। সংবাদ দুপুরে আরও থাকছে। খানাখন্দে ভোগান্তি শেষ নেই। আনন্দবাজার শেওড়াপাড়া সংযোগ সড়কে সীমানা খালে জমেছে আবর্জনার স্তূপ, জন্ম নিচ্ছে মশা। বেনজিরের সঙ্গে সুসম্পর্কের সুবাদে বরিশালের উজিরপুরের সম্রাট বনে গেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল হাসান। কিনেছেন 40 একর জমি, 30 বিঘার ওপর বাংলো বাড়ি আর 36 বিঘা জমির ওপর গড়েছেন গরুর খামার। ঢাকায় মিলেছে একাধিক ফ্ল্যাট। টিআইবি বলছে, সরকার তৎপর না থাকলে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বিভিন্ন পর্যায়ে দুর্নীতি আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য আসছে একের পর এক। এর তালিকায় নতুন যুক্ত হলেন বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসান। 20তম বিসিএস ক্যাডার জামিল হাসান রিসোর্ট করার জন্য বরিশাল উজিরপুরের দক্ষিণ রাজাপুর গ্রামে জমি কিনেছেন 40 একর। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির ওপর। পাশেই গড়েছেন অন্তত 36 বিঘা জমির ওপর গরুর বিশাল খামার। সঙ্গে আছে গরুর হাট। সে হাটের ইজারা নেয় তার পরিবার। এর বাইরেও রাজধানীর খিলগাঁও প্রধান সড়কে ও বনশ্রী আবাসিক এলাকার পুলিশ পার্কেও ফ্ল্যাট রয়েছে জামিলের। সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় মাত্র কয়েক বছরে তিনি বিশাল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন। আমরা দুদকের অপেক্ষায় থাকব এবং দেখব
তারা কি করে সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী স্টেপ নেব। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ক্ষমতার অপব্যবহার ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত সম্পদ অর্জন করা সম্ভব নয়। এ নিয়ে সরকারের আরও কঠোর হতে হবে। এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিংয়ের যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। এদিকে অভিযোগের পর ডিআইজি জামিলকে হাইওয়ে পুলিশ বিভাগে বদলি করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবর দেশের জন্য অশনি সংকেত বলে মনে করেন বিশিষ্টজনরা। আমাদের যারা রয়েছেন মনিটরিংয়ে, তারা যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলেই কিন্তু এরকম ঘটতে পারে না, এবং এ সমস্ত কর্মকাণ্ডের যদি দ্রুত বিচার হয় তাহলেও কিন্তু এটি একেবারে বন্ধ হবে না আমরা জানি, কিন্তু কমিয়ে রাখা সম্ভব হবে। তারা যদি এই নৈতিকতা বিবর্জিত যে কাজ করছে, এটা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হলেও এটা সারা দেশ তাদের এই ধ্বংসের সুফল বা কুফল যাই বলেন সেটা ভোগ করবে। এটা আমাদের জন্য দুঃখজনক। দুর্নীতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের উপর কঠোর নজরদারির পরামর্শ দেন তারা। তাদের যে সম্পদের পরিমাণ এটি খুবই অসঙ্গতিপূর্ণ, তো এইটি আসলে রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে, এবং নৈতিক যে শিক্ষা, এই নৈতিক শিক্ষা আবার বলিয়ান হয়ে এই দেশের সেবক হতে হলে প্রকৃত সেবক হয়েই দেশের সেবা করতে হবে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তার অফিসের সার্ভেয়ার সজলের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে করেন না কোনো কাজ। দুর্নীতিগ্রস্ত এ ব্যক্তির কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারাও। সহকর্মী শরীফুল্লাহ কাইসার সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সাধারণ মানুষ এমনিতে নানা দুর্যোগে অতিষ্ঠ। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছেন ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসেন। তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী। খাল ডিসিআর দেওয়ার নামে টাকা নিচ্ছে, তারপরে সে টাকাটা নেওয়ার পরেও তাকে ডিসিআর দিচ্ছে না, দাখিলা কাটার নামে তার কাছে টাকা দিতে হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে 50-60 টাকা ডিসিআর, সেখানে 10,000-20,000 টাকা নিচ্ছে। ভূমি সেবা নিতে টাকা দিতে অস্বীকার করলে কলেজ শিক্ষককে শুধু তুচ্ছ তাচ্ছিল্যই নয়, আটক করার হুমকিও দেয় সজল। বিশ্ববিদ্যালয় ছাত্রর কাছ থেকেও কাজ করে দেওয়ার নামে নিয়েছেন টাকা। এ নিয়ে ভয়ে মুখ খুলতে নারাজ অনেকে। সজল হোসেন তখন আমাকে খুব হুমকি ধামকি দেয়, এবং ঘুষের টাকা না নিয়ে কিসের জন্য আসছে আমি এই কথাও বলে। ওনার টেবিলে যখন আমার ফাইলটি যায় তখন উনি টাকা ছাড়া ছাড়বেন না এবং মুহুরি নিয়ে আসতে বলেন আমাকে। তারপরে অ্যাটলিস্ট 20,000 টাকার বিনিময়ে উনি আমার কাগজটি সিগনেচার করেন। সার্ভেয়ার সজল, ওনারা এখানে আমাদের যে জমি জায়গা রয়েছে সেই জমি জায়গার জন্য গেলে কিন্তু হয়রানি করে, কিন্তু আসলে আমি কিছু বলতে চাই না এই কারণ অনেক সময় হয়রানির শিকার হতে হয়। তবে অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার সজলের দাবি, এসবের কিছুই জানেন না তিনি। এ বিষয়ে আমার কোনো সংশোধন, এ বিষয়ে আমার কোনো জানা নেই। যে নিউজ আমাকে নিয়ে হয়েছে এই বিষয়ে আমার কোনো সংশোধন নেই, এই বিষয়ে কোনো আমার কিছু জানা নেই। সার্ভেয়ারের অনিয়মের লাগাম টানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ। এই যে দুর্নীতিগুলো হয় কাদের মাধ্যমে হয়, এইগুলো তদন্ত হওয়া দরকার। এবং আজকে সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। সরকারি কর্মকর্তার জনগণের সেবক, জনগণের সেবকরা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে সেটি আমাদের জন্য দুঃখজনক। সাধারণ মানুষের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান। যখনই জানতে পেরেছি তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে জানিয়েছি, এবং আশা করছি যে আমাদের এলাকার মানুষের সুরক্ষার জন্য তাকে এখান থেকে দ্রুত অপসারণ করা হবে। সার্ভেয়ারের হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ ও পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম উদ্দিন ও রাশেদুজ্জামান বাবু। প্রথমেই যাচ্ছি সিরাজগঞ্জে। সাইম, বন্যার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, কিছুটা উন্নতি বললেও চলে আর কি, যেহেতু গত 12 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে 1 সেন্টিমিটার পানি কমেছে, সেখানে বিপদসীমার এখন 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কাজীপুর যে অঞ্চল রয়েছে সেখানে 4 সেন্টিমিটার পানি কমে এখন পর্যন্ত 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এছাড়াও কিন্তু আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে দেখা যাচ্ছে আসলে যে লোকালয়ে পানি প্রবেশ করায় পানি বৃদ্ধির কারণে
পানি এখনো পর্যন্ত রাস্তা থেকে নামেনি। এছাড়াও কিন্তু এরকম বেশ কিছু রাস্তায় কিন্তু কিছু কিছু জায়গায় হাঁটু পানি, কিছু কিছু জায়গায় কোমর পানি এবং গলা পানি, এবং বেশ কিছু বাড়ি ঘর কিন্তু ডুবে গিয়েছে, টিউবওয়েল ডুবে গিয়েছে, রান্নাঘর ডুবে গিয়েছে, যে কারণে আসলে তাদের খাবারের সমস্যা এবং থাকার সমস্যার কারণে অনেকে অনেক জায়গায় আশ্রয় নিয়েছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও বেশ কিছু আশ্রয় কেন্দ্র এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। গবাদি পশু নিয়ে আসলে যাদের গবাদি পশু লালন পালন করেন তারা কিন্তু আসলে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। এছাড়াও গতকাল থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ত্রাণ এবং বিশুদ্ধ খাবার, পানি, এই শুকনো খাবার রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলো সবার কাছেই পৌঁছে যাবে, এটি আমাদের জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে আসলে আগামী কয়েকদিন আরো পানি কমবে, সেক্ষেত্রে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির আরো কিছুটা উন্নতি হবে। আর সিরাজগঞ্জ কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ প্রায় 6,500 হেক্টর ফসলি জমিতে কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে আসলে এখন পর্যন্ত তারা নির্ধারণ করতে পারেনি বন্যার ক্ষয়ক্ষতির কি পরিমাণ আসলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জে আগামী আরো কয়েকদিন বন্যার পানি কমে গেলে কিন্তু আসলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, কিন্তু এখন পর্যন্ত যে জনসাধারণ এবং লোকালয়ে পানি রয়েছে, ঘর বাড়িতে পানি রয়েছে, সেগুলো কিন্তু কমেনি, যে কারণে আসলে তাদের ভোগান্তি কিন্তু এখনোই রয়ে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন রাশেদুজ্জামান বাবু। আমরা জানতে চাই সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা। বাবু, ধন্যবাদ সাইম আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল এবং আজ তেমন ভারী ধরনের বৃষ্টি না হয় কিন্তু আসলে পঞ্চগড়ের যে কৃষকেরা কিছুটা স্বস্তির ঢেকুর ফেলেছে। আমরা দেখেছি যে গত শুক্রবার এবং শনিবার যে অনবরত টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে কিন্তু আমার পিছনের যে দৃশ্যগুলো দেখেছে সেগুলো আসলে পানি থই থই করেছিল, যেই কারণে কিন্তু আসলে কৃষকেরা সাধারণত কিন্তু অনেক দুশ্চিন্তায় রয়েছিল বলে জানতে পেরেছি। এদিকে আমি যদি আপনাকে জানাই যে পঞ্চগড় পৌরসভার মধ্যে যে এলাকাগুলো রয়েছে, রসনাবাগ, কামাতপাড়া, হঠাৎপাড়া থেকে ঢাকাইয়াপট্টি থেকে শুরু করে, এগুলো কিন্তু আসলে পৌরসভার এলাকা হলেও কিন্তু আসলে পানিতে নিমজ্জিত ছিল, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে টুনিরহাট এবং পঞ্চগড় সড়কে কিন্তু আসলে সেখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আসলে রাস্তা অবরোধ করে তার প্রতিকার চেয়েছিল, যেই কারণে আমরা আবার দেখেছি যে তাৎক্ষণিক কিন্তু আর সেখানকার যে পৌর মেয়র জাকিয়া খাতুন এবং স্থানীয় যে এমপি রয়েছেন পঞ্চগড় এক আসনে নাইমুজ্জামান ভুইয়া মুক্তা, তিনি কিন্তু তাৎক্ষণিক তাদের ত্রাণ এবং পরিদর্শন করেছেন এবং দেখেছেন এবং এর থেকে পরিত্রাণের আশ্বাস দিয়েছেন। আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের যে 33টি নদী আছে ছোট বড়, এই 33টি নদীর যে পানি কিন্তু আসলে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু আসলে প্রবাহিত হয়েছিল গত শনিবার এবং শুক্রবার। এখন কিন্তু আসলে দুদিন তেমন ভারী বৃষ্টি না হওয়াতে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, জমিগুলোর পানি কিন্তু অনেকটা কমে এসেছে, যেই কারণে কিন্তু এখনো কিন্তু আসলে রোপা লাগানোর যে মোক্ষম সময়, সেই সময় কিন্তু আসলে কৃষকেরা রোপা লাগাতে পারছে না, কারণ পানির পরিমাণ এত বেশি রয়েছে, যেই কারণে কিন্তু আসলে তারা রোপা লাগাতে যায়। এদিকে আমরা দেখেছি যে আসলে কখনো ভারী বৃষ্টি, কখনো ঘন বৃষ্টি, কখনো আবার হালকা বৃষ্টি, এইরকম একটি অবস্থা বিরাজ করছে কিন্তু পঞ্চগড়ে। কখনো স্থায়ীভাবে বলা যায় না যে আসলে কখন বৃষ্টিটা আসবে এরকম বলা যাচ্ছে না, যেই কারণে কৃষক তাদের যে দৈনন্দিন কাজ, সেই কাজ কিন্তু আসলে শেষ করতে পারছে না। বিশেষ করে আপনাকে যদি জানাই, পঞ্চগড়ের অধিকাংশ পুকুরগুলো কিন্তু আসলে ভারী বৃষ্টির কারণে কিন্তু আসলে সেগুলো কিন্তু আসলে মাছ ভেসে গেছে, যেই কারণে কিন্তু অনেক জেলে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। এদিকে আসলে কিন্তু আগাম এই যে অব্যাহত বৃষ্টি যদি থাকে তাহলে আবারও বন্যার সংখ্যা রয়েছে বলে এরকম একটি আভাস রয়েছে আবহাওয়া অফিসের। আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নিয়েছি, তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে যে আরো ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ এবং পঞ্চগড়ের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কোটা বাতিলের দাবিতে সারা দেশে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে।
আজ রাজধানীতে বিকেল 3:30টায় শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। রোববার বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে পড়ে পুরো রাজধানী। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। দেখছেন সংবাদ দুপুর। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। রাজধানীর মিরপুর 14 নম্বরের আনন্দবাজার থেকে শেওড়াপাড়া সংযোগটি প্রায় বছর খানেক যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। 5 মিনিটের বৃষ্টিতেই ভাঙাচোরা সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে চলতে হয় ঝাঁকুনির মধ্যে। গর্তে পানি জমে তৈরি হয় বাড়তি ভোগান্তি। আর ডিএনসিসি 13 ও 14 নম্বর ওয়ার্ডের সীমানা খালে জমেছে আবর্জনার স্তূপ। পানি প্রবাহ না থাকায় জন্ম নিচ্ছে মশা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর মিরপুর এলাকার আনন্দবাজার থেকে শেওড়াপাড়া পর্যন্ত মহল্লার ভেতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলা প্রায় 1 কিলোমিটার সড়কটির বেশিরভাগই ভাঙাচোরা, আর সামান্য বৃষ্টিতেই গর্তে জমে পানি। এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের অধীন। প্রতিদিন সড়কটি দিয়ে লাখখানেক মানুষের চলাচল। সড়কের এমন দশায় নাজেহাল এলাকার বাসিন্দারা। পিছনেই দেখেন এই যে অবস্থা, কি অবস্থা, পানি উঠে আছে, মানুষ ঠিকমতো চলাচলা করতে পারে না, রাস্তা খুবই করুণ অবস্থা। তো এখানে আমার মনে হচ্ছে এখানে দেখার কেউ নাই। দেখার কেউ থাকলে অবশ্যই এই রাস্তাগুলো ভালো হয়ে যেত আশা করি। পানি হলে রাস্তায় পানি জমে থাকে, হ্যাঁ, সাধারণ মানুষের চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে ভাই। আমরা রিক্সা নিয়ে যেতে পারছি না, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারছি না, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সড়কটি দিয়ে অনেকটা লাফিয়ে চলে রিক্সা সহ অন্যান্য যানবাহন। এতে বেশি ভোগান্তির মুখে পড়েন নারী ও শিশুরা। ঘটে ছোট বড় দুর্ঘটনাও। টাল ভাঙাইতে নিব 100 টাকা, তাহলে মনে করেন যে আমাকে প্রত্যেক একটা টালে এবারে যে 250 টাকা খরচা আছে। আমাদের স্কুলে যেতে গেলে সমস্যা বলতে গেলে মানে জুতা ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, পরে স্যাররা এরকম বকা দিতেই থাকে। অনেক কষ্ট হয় চলতে, মনে করো বাড়িতে পারি না, বাসায় উঠতে জায়গা, এদিকে সবাই বাসায় পানি উঠতে জায়গা, 3-4 থাকা যায় না। অনেক বাচ্চা বাইসা যায়, ধরতে দৈরালা হওয়া লাগে, বাচ্চারা বাইরে পানি শুতে বাইসা যায়। এলাকাটির মধ্য দিয়ে যাওয়া 13 ও 14 নম্বর ওয়ার্ডের সীমানা খালটি নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এতে আবর্জনা জমে খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জন্ম নিচ্ছে মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এখানে 2 বছর আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, এত মশা, মশার সাইজ বড়, খুব দুর্গন্ধ লাগে, অসুবিধা। আর বিশেষ করে অসুবিধা হয় বৃষ্টির দিনে, একটু বৃষ্টি হলেই একদম পানি দিয়ে ভর্তি হয়ে যায়, একদম যাতায়াত খুব কষ্টকর হয়ে যায়। এ বিষয়ে বরাবরের মতোই নানা পরিকল্পনা এবং আশ্বাসের ফুলঝুরি স্থানীয় কাউন্সিলরের। ওয়াসা কাজ করার কারণে সমস্ত রাস্তা কেটেছে, এবং ওয়াসা যখন আমাদেরকে ক্লিয়ারেন্স না দিবে, নোবেল সার্টিফিকেট না দিবে, তখন আমরা কাজটা করতে পারছি না। ওনাদের ছাড়া, নোবেল সার্টিফিকেট ছাড়া আমরা কাজটা হাতে পারছি না। এলাকাবাসীর প্রত্যাশা শিগগিরই এমন ভোগান্তি থেকে মুক্তি পাবেন তারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, শিক্ষার্থীদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। অরিন, বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনে কিন্তু আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পটুয়াখালী মহাসড়ক এর যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যে স্থানটি, সেই স্থানটি কিন্তু অবরোধ করেছে 1 মিনিট আগে, এবং তাদের এই অবরোধ কর্মসূচি আজ বেলা 3টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছে। এই অবরোধ কর্মসূচি শুরু করার আগে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু একটা মিছিল নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নিচে গিয়েছে, লাইব্রেরির নিচে গিয়েছে, এবং সেখানে আবাসিক যে শিক্ষার্থী যারা ছিলেন, লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থী যারা ছিলেন, তাদেরকে কিন্তু এই আন্দোলনে শরীক হবার জন্য তারা আসলে আহ্বান জানিয়েছেন, এবং পরবর্তীতে কিন্তু সেই জায়গা থেকে তারা এই বরিশাল পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মূল গেটের যে জায়গাটি, সেই জায়গায় কিন্তু তারা এসে আসলে অবরোধ কর্মসূচি পালন করছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে, সামনে ব্যানার নিয়ে, এবং এই সড়কের উপর বসে পড়ে এই সড়কটি অবরোধ করেছে, এবং তাদের যে মূল দাবি
সেটা হচ্ছে তাদের কিন্তু এখন এক দফা দাবি, সেটা হচ্ছে সরকারি নিয়োগ পরীক্ষায় সকল ধরনের যে কোটা পোতা আছে সেগুলো বিলুপ্ত করা। তবে সমাজের যে অনগ্রসর জাতি, বিশেষ করে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদেরকে আসলে কোটা বিবেচনা করে রাখতে পারে এরকম একটা জায়গায় কিন্তু তারা এসেছে। তাদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। কারণ তাদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যতদিন পর্যন্ত না বাংলাদেশের সরকার তাদের এই আন্দোলনের সাথে আসলে সমন্বয় করবে, তাদের দাবিগুলো না মেনে নেবে, ততদিন পর্যন্ত তারা কিন্তু ধারাবাহিকভাবে এই ধরনের কর্মসূচি পালন করবে এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু কঠোর থেকে কঠোরতর হবে। আমরা আন্দোলনকারী এক শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যে আপনাদের আজকের কর্মসূচি কতটুকু এবং এটা ধারাবাহিকতা কয়দিন চলবে। আচ্ছা, শিক্ষার্থীদের যে দাবি, এই দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে তাদের যে আন্দোলন এটা জারি রাখবে। আর আমাদের আজকের এই যে সড়ক অবরোধ চলছে, এটা আমরা মোটামুটি 3টার পরপর তুলে নিব। আমরা আন্দোলনরত এক শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছিলাম, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আরো যেটা জেনেছি যে এই আন্দোলনটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু 23 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গতকাল সেই কমিটি কিন্তু আত্মপ্রকাশ করেছে এবং এই কমিটির মাধ্যমে আন্দোলনের যে কোনো সিদ্ধান্ত যেন সুচারুরূপে আসলে সম্পন্ন হয়, সেই বিষয়টি আসলে তারা লক্ষ্য রাখবেন। আমরা কিন্তু গত কয়েকদিন যাবতই দেখেছি যে শিক্ষার্থীর এই টানা অবরোধের কারণে কিন্তু এই যে সড়কে চলাচলকারী যে যাত্রী এবং চালকেরা, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে চলমান যে কোটা সংস্কার আন্দোলন, সে ব্যাপারে সর্বশেষ অরিন। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। সংবাদ দুপুরে আরো থাকছে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে চরম নাটকীয়তা, বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের উত্থান, প্রধানমন্ত্রী আতেলের পদত্যাগ। অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, যেখানে ঘুষ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারে পাসপোর্ট। এমনকি রোহিঙ্গা সদস্যরাও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এখান থেকে পাসপোর্ট বানিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের তীর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শওকত কামাল সহ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। পাসপোর্ট ফর্মে লিপিবদ্ধ তথ্য অনুযায়ী এই নারীর বয়স 17, চেহারার অবয়ব দেখে মনে হয় 25 ঊর্ধ্ব। ঠিকানায় কক্সবাজারের টেকনাফের বাসিন্দা, কিন্তু পাসপোর্ট করতে এসেছেন বান্দরবানে। বাংলা অথবা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গেও কথার মিল নেই তার। স্থানীয়রা তার কথা শুনেই শনাক্ত করতে পারেন রোহিঙ্গা। এরপরও কক্সবাজার জেলার টেকনাফের এই বাসিন্দার পাসপোর্ট ফর্ম গ্রহণ করেছেন বান্দরবান পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শওকত কামাল। পার্বত্য জেলার এই পাসপোর্ট অফিসের জমা কাউন্টারে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীর সঙ্গে অফিস প্রধানের রয়েছে সখ্যতা। নৈশ প্রহরী মোহাম্মদ ফারুক মিয়া চিহ্নিত দালাল মোক্তারকে নিয়ে চলে কর্মকর্তার গোপন বাণিজ্য। এখানে পাসপোর্ট করতে আসা স্থানীয়দের অভিযোগ, কাগজপত্র ঠিক থাকার পরও এই দালাল চক্র দাবি করে মোটা অঙ্কের ঘুষ। বিপরীতে কাগজপত্রের ত্রুটি থাকলেও ঘুষের বিনিময়ে নিমিষেই অনেকে করিয়ে নিচ্ছেন কাজ। আমি সকাল থেকে দাঁড়িয়েছি, আমার কাগজপত্র সবকিছু ঠিক আছে, তো আমার ফাইলটা নিচ্ছে না। আমার থেকে প্রায় 13,000 টাকা নিছি। কেন নিল সেটা কিন্তু আমি জানি না, কার কাছে গিয়ে বুঝাবো, কাকে গিয়ে বলবো সেটাও কিন্তু জানি না। যদি টাকা 1,000 2,000 যেরকম দেয় তার কাজটা আগে হয়ে যায়। যদি ডকুমেন্ট ঠিকও না থাকে, ওনারা এগুলো সবকিছু ঠিক করে কাজগুলো করে দেয়। শওকত কামালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ওই রোহিঙ্গা নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি অভিযুক্ত এই কর্মকর্তার। মাথায় সমস্যা আছে, অ্যাবনরমাল মেয়েটা। আপনার কাছে এই ইনফরমেশনটা আমার অফিস থেকে কে দিছে এটা আমার জানা দরকার, ঠিক আছে? আমি ধরে নিছি, আপনি যদি আমার না বলেন আমি ওই লোকের উপর টর্চার করব। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আরো সতর্কতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। কোনো রোহিঙ্গা কোনো একটা যোগসাজশে যেন বান্দরবান থেকে পাসপোর্ট করে নেওয়া নিয়ে যেতে পারে, সেটার জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। রোহিঙ্গারা যদি কোনোভাবে অনেক টাকার বিনিময়ে একটা পাসপোর্ট নেওয়া যায়, সেটা হবে অনিয়ম এবং দুর্নীতি।
এর আগে অভিযুক্ত কর্মকর্তা শওকত কামাল কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনরোষ ও দুদকের জালে আটকা পড়েছিলেন। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কক্সবাজারে কাজ করায় রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। রংপুরের সুস্বাদু হাড়িভাঙা আম দিনের পর দিন হারাচ্ছে তার নিজস্ব স্বাদ। দেখতে সুন্দর হলেও স্বাদ হারিয়ে এই আম এখন অনেকটাই পানসে। কারণ হিসেবে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, গাছে নিষিদ্ধ কালটার্ন নামের হরমোন প্রয়োগে হাড়িভাঙা আম হারাচ্ছে তার স্বাদ। এটি রংপুরের অর্থনীতির জন্য হুমকি বলছেন কৃষি সংশ্লিষ্টরা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গাছে গাছে চলছে আম, আঁশবিহীন সুস্বাদু এই আমের কদর সারা দেশে। শত শত কোটি টাকা অর্থলগ্নি করছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। চাষি ব্যবসায়ীদের আর্থিক মুনাফায় অর্থনীতির নতুন মোড় নিয়েছে রংপুরে। বলছিলাম রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের কথা। ছাই যে বড় হলেও দিনে দিনে এই আমের স্বাদে এসেছে পরিবর্তন। স্বাদ হারিয়ে এখন অনেকটা পানসে এই আম, অভিযোগ ভোক্তাদের। ক্রেতারা সবসময় ভাই বড় ধরনের আম চায়, কিন্তু এই আমটা আসলে স্বাদ খুব একটা বেশি হয় না। আমরা যে জিনিসটা খাচ্ছি আগে যেটা সুস্বাদ পাইছি, হরমোন দেওয়ার কারণে আমের সুস্বাদটা একবারই নষ্ট হয়ে গেছে। স্বাদ কমার পেছনের কারণ হিসেবে কৃষি গবেষণা কেন্দ্র বলছে, আমের সাইজ বড় করতে ব্যাপারীরা কালটান হরমোন প্রয়োগ করায় বিকৃত হয়ে যাচ্ছে স্বাদ। হরমোন প্রয়োগের কথা স্বীকার করে খোদ চাষিরা রয়েছেন শঙ্কায়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে কম বয়স্ক গাছে এটা প্রয়োগ করা হচ্ছে, যেটা কখনোই আইনসিদ্ধ না বা এটা প্রয়োগ করা ঠিক নয়। আমরা আসলে এটার অপব্যবহার করছি, যারা এটা করছেন এটা অবশ্যই ঠিক না। এক সময় দেখা যাবে যে আপনার বাগানের গাছগুলো মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর হরমোন গতবারে দিছিলাম, এবারে দেইনি। প্রথমবারে ঠিক আছে, রেজাল্ট ভালো আসে আর কি, দানা ভালো হয়, বড় বড় আমার রং হয়। এমন দুর্ঘটনার ওষুধপাতি দিয়েছি, বহু টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি। কৃষি বিভাগ বলছে, দ্রুত পেকে আম হারাচ্ছে খাবার উপযোগিতা। এ সুস্বাদু আম রক্ষায় এখনই নিতে হবে ব্যবস্থা। পাকার আগে যারা আবার বাগানটা কিনে নেয় তারা দীর্ঘমেয়াদী নেয়, যার কারণে অনেক সময় কৃষক হয়তো বা লক্ষ্য রাখতে পারে না তারা কি প্রয়োগ করছে। এই সুযোগ নিয়ে দূর দূরান্ত থেকে আসা আমাদের সেই ব্যাপারী পাইকার যারা এইসব বাগান ক্রয় করে তারা কিছু অপপ্রয়োগ করে থাকতে পারে। এই ব্যাপারে কৃষকদেরকে আরো সচেতন হতে হবে। এবছর রংপুরে 2556 হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা 38,508 মেট্রিক টন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ দুপুর।